কমরেড ও বন্ধুগণ, ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই এর জেলা সম্মেলন উপলক্ষে অভ্যর্থনা সমিতি এখানে আহ্বান জানানো আমাকে, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই সম্মেলনকে সফল করার জন্য ছাত্রদের, যেভাবে এলাকার মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, এসএফআই এর শুভাকাঙ্ক্ষী মানুষ, শুভানুধ্যায়ীরা এগিয়ে এসছেন গতকাল এবং আজকের সম্মেলনকে সফল করে তোলার জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন। নিজেরা পরিশ্রম করে ছাত্রদের আরও বেশি উদ্দীপিত করেছেন, তার জন্য তাদেরকে বাড়তি অভিনন্দন। আসলে আমাদের রাজ্যে এবং গোটা দেশে আপনারা শুনলেন, সরকারি পরিচালনাধীন যে শিক্ষা ব্যবস্থা তাকে পরিকল্পিতভাবে লাটে তুলে দেওয়া হচ্ছে। যখন থেকে এই উদার অর্থনীতি চালু হয়েছে তখন থেকেই দক্ষিণপন্থীরা এটা বলে এসছে, শিক্ষা, স্বাস্থ্য এগুলোতে সরকার কেন খরচ করবে, সরকারের কাজ এটা নয়। তাহলে প্রতিদিন আমাদের সাধারণ মানুষের যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যেটা নিজের পকেট থেকে, নিজের আয় থেকে খরচ করতে হয়, সেটা শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে ক্রমাগত বেড়ে যাচ্ছে। আপনারা নিজের হিসেব করে দেখুন, এই পরিবর্তনের জামানায় 15 বছর আগে, 20 বছর আগে একজন স্কুল, একজন কলেজ ছাত্রছাত্রীর জন্য, শিক্ষার জন্য, শিক্ষা সামগ্রীর জন্য একটা পরিবারকে, তার বাবা মাকে কত খরচ করতে হতো, একজন ছাত্রছাত্রীকে কতটা খরচ করতে হতো, একজন রোগীর চিকিৎসার জন্য ওষুধ, হাসপাতাল, অপারেশন, নানান রকমের চিকিৎসা সামগ্রী, চিকিৎসা সম্বন্ধীয় খরচ পরিবারকে, ব্যক্তিকে কতটা করতে হতো। ক্রমাগত কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তার যে খরচের বহর বাড়ছে, কিন্তু শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে যে খরচটা করার কথা সেটা করছেন না, খরচ কমাচ্ছেন। আমরা যখন ছাত্র আন্দোলন করি তখন থেকে আমরা বলে আসছি, এবং এক সময় এই আন্দোলনের চাপে, বামপন্থীদের চাপে, পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্টের বাইরে, যখন 90-এর দশকের গোড়ায় আমরা প্রথম, আমি নিজে সংসদে প্রবেশ করলাম, তখন এই নিয়ে আলোচনা হতো, এই নিয়ে বিতর্ক হতো। তখন নরসিংহ রায়ের সরকার 91-তে যখন এলো, উদারনীতি যখন আমাদের দেশে চালু হলো, বলা হলো 5 বছরের মধ্যে 6% অফ জিডিপি, আমাদের যা জাতীয় গড় আয় তার 6% শিক্ষার ক্ষেত্রে খরচ করা হবে। আমরা বললাম এখন নয় কেন? বললো 6 বছর লাগবে, ধাপে ধাপে এগোবে। এখন আর এই নিয়ে আলোচনাই হয় না, সংসদেও নয়, পত্রপত্রিকাও নয়, শিক্ষাঙ্গনে নয়, এমনকি শিক্ষাবিদরাও আলোচনা করেন না। এখন হচ্ছে, যদি তোমার বাপ মায়ের রেস্ট থাকে, তুমি কানাডায় গিয়ে, অস্ট্রেলিয়া গিয়ে পড়াশোনা করতে পারো, আর যদি পড়াশোনা খরচ না থাকে তো ভাড়মে যাও। তারই ফলশ্রুতি হচ্ছে আজকে 8,000 স্কুল বন্ধ হচ্ছে পশ্চিমবঙ্গে। 65,000 স্কুল ইতিমধ্যে দেশে বন্ধ হয়ে গিয়েছে। কোন স্কুল? একদিকে 5 স্টার স্কুল খুলছে, সুইমিং পুল, এয়ার কন্ডিশন ক্লাসরুম, স্মার্ট ক্লাস বোর্ড থাকবে, খুব ভালো কথা, উন্নয়ন, বিকাশ। সেই স্কুলে কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, বস্তি কলোনির মানুষ, গ্রামের মানুষ, সাধারণ পরিবারের ছেলেমেয়েরা যাবে। তাহলে একদিকে 5 স্টার অ্যারেঞ্জমেন্ট উইথ অ্যাটাচ এডুকেশনাল ফ্যাসিলিটিস, যেরকম হোটেলে রুম ভাড়া পাওয়া যায়, অ্যাটাচ বাথরুম, ওরকম 5 স্টার ফ্যাসিলিটিস থাকবে, তার সাথে কিছু অ্যাটাচ এডুকেশনাল ফ্যাসিলিটিস থাকবে। যাদের সামর্থ্য আছে তারা পাবে। আচ্ছা, এটা তো আমাদের আগেও ছিল। তাহলে স্বাধীনতা আন্দোলন হলো, দেশ স্বাধীন হলো, দেশ স্বনির্ভর হবে, জাতি গড়ে উঠবে, জাতির মেরুদণ্ড শিক্ষা গড়ে তোলে, সুতরাং শিক্ষার প্রসার করতে হবে। এই জন্য কত মানুষ এগিয়ে এলেন, জমি দান করলেন,
কত শিক্ষাবিদ মানুষ, শিক্ষানুরাগী মানুষ স্কুল কলেজ তৈরি করলেন। তারপরে আমাদের মতো ছেলেমেয়েরা সরকারি পৃষ্ঠপোষকতায় যদি শিক্ষা ব্যবস্থা না থাকতো, তাহলে বস্তি থেকে উঠে গিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছতে পারতো না। তাহলে আজকে পরিবর্তনের নামে এই চক্রটাকে উল্টো ঘোরানো হচ্ছে। যদি টাকা থাকে শিক্ষা বাজার থেকে কিনে নাও, যদি টাকা থাকে স্বাস্থ্য বাজার থেকে কিনে নাও, যদি এদেশে না হয় বিদেশে গিয়ে পেয়ে যাবে। কিন্তু তোমার গ্রামে, আদিবাসী এলাকায়, সংখ্যালঘু এলাকায়, তপশিলি জাতির মানুষের এলাকায়, পিছিয়ে পড়া এলাকায়, বাঁধের ধারে, খালের পাড়ে, রেল লাইনের তীরে, কিনারায় এইসব আর চলবে না, থাকবে না। এই জন্য এই প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। বিজেপি সরাসরি এসে বলেছে, তার জন্য আমেরিকা থেকে কনসালটেন্ট লাগিয়েছে এইচআরডি ডিপার্টমেন্টে। তারা তাদের ল্যাপটপ নিয়ে পরামর্শদাতা হিসেবে শিক্ষা দপ্তরে ঘুরে বেরিয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেরিয়েছে। তারপরে পরামর্শ দিয়েছে অ্যামালগেমেশন, যেমন বিভিন্ন কোম্পানি এক জায়গায় করা হয়, এরকম 5টা-6টা স্কুলকে এক জায়গায় করে দেওয়া, এত স্কুলের দরকার নেই, মার্জার করে দাও, আঙ্গারে তুলে দাও। তারা তুলে দিয়েছে। মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে আর অন্যান্য রাজ্যে ওই একই কনসালটেন্ট, একই কোম্পানি তৃণমূল সরকারের আমলেও পশ্চিমবঙ্গেও ঘোরাফেরা করেছে। শিক্ষামন্ত্রীর কাজ হচ্ছে শিক্ষা নিয়োগে দুর্নীতি করে জেলে যাওয়া। শিক্ষা দপ্তরের কাজ হচ্ছে সাদা খাতায় যারা জমা দিয়েছে ওএমআর সিট খুঁজে পাওয়া যাচ্ছে না। কত টাকা রোজগার করা যায় চাকরির নিয়োগ, তাতে দুর্নীতি করে। তাই শিক্ষা নিয়ে মাথা ব্যথা নেই। তাহলে একদিকে গণটকাটুকি হোক, আরেকদিকে পড়াশোনা লাটে উঠুক, করোনা হোক না হোক, বছরে বেশিরভাগ দিন ছুটি দিচ্ছি, প্যাকেজ দিচ্ছি, খুশি করেছি। আর তারপরে বাজারি সংবাদপত্র বলবে এই সরকারি ব্যবস্থাপনায় তো পড়াশোনা হয় না, তার জন্য ডিপিএসে যেতে হবে, তার জন্য প্রাইভেট স্কুলে যেতে হবে। তার বিজ্ঞাপনে বেরোবে কাগজ জোড়া, ফুল পাতায়। পাড়ার স্কুলে তো বিজ্ঞাপন কোনোদিন ফুল পাতা বিজ্ঞাপন বেরোয়নি, সুতরাং খবরের কাগজে তাতে কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু প্রাইভেট একটা স্কুল প্রত্যেক বছর বিজ্ঞাপন তো দেবে। এইভাবে স্কুল, কলেজ, পেশা শিক্ষা, বৃত্তি শিক্ষা ক্রমাগত বাজারে পরিণত হচ্ছে, শিক্ষাটা পণ্য হিসেবে পরিণত হচ্ছে, এবং সেখানে আমাদের সাধারণ মানুষের শিক্ষা ভবিষ্যৎটা অন্ধকার হচ্ছে। বামফ্রন্ট যখন ছিল, যারা বলে 34 বছর বামফ্রন্ট কি করলো, আমরা তখন বলেছিলাম আউট অফ স্কুল কোনো চিলড্রেন থাকবে না। স্কুলে যাওয়ার বয়স আছে এমন ছেলে মেয়েদের 100% এনরোলমেন্ট করতে হবে। এটা একটা গণ আন্দোলনে পরিণত হয়েছিল। শুধু শিক্ষক নয়, শুধু স্কুল নয়, ছাত্র যুব আন্দোলন, সাধারণ মানুষ, যে কত পার্সেন্ট এনরোলমেন্ট হবে, কেন স্কুলে যাবে না, স্কুলে যাওয়ার বয়সে ছেলেমেয়েরা বাইরে কেন থাকবে। যেমন 100% পালস পোলিও করে ইমিউনাইজেশন হয়েছে, সেরকম 100% একটা পালস অভিযান 100% এনরোলমেন্ট করতে হবে। আমরা পারিনি সবটা, আমরা 97%, 98% পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম। তাহলে এখন পরিবর্তন কি হলো? এখন দোজ চিলড্রেন হু আর ইনসাইড স্কুল তাদেরকে আউটসাইড নিয়ে যেতে হবে। গোটা প্রক্রিয়াটা, শিক্ষক দুর্নীতি হোক, এই যে যারা চাকরি হওয়ার কথা তারা বাইরে পড়ে আছে, আর শিক্ষামন্ত্রী জেলের মধ্যে ঢুকে আছেন, আর স্কুল বাড়িগুলোকে মনে করছে তৃণমূলের কাউন্সিলর, এমএলএ, এমপি, মন্ত্রীরা এগুলো হচ্ছে রিয়েল এস্টেট, এগুলোকে বিক্রি করতে হবে, সিন্ডিকেট রাজের হাতে দিতে হবে, প্রমোটিং হবে। তাহলে আসলে এই সরকারি ব্যবস্থাপনা শিক্ষাকে তুলে দাও। এবার কেউ কেউ বলবে না না না, মোদি তো একদম সরাসরি বেছে দিচ্ছে, আর দি তো ধাপে ধাপে বেচছেন। ওই যেরকম ঝগড়া করে না, আমিষ নিরামিষ নিয়ে একটা ঝগড়া আছে, আবার বলে কে 1 কোপে কাটবে, কে 2.5 কোচে কাটবে। আসলে কাটবে, ওই ঝটকা ফটকারি বলে না। তাহলে দিল্লিতে বলছে ঝটকায় 1 কোপে সব সাফ করে দাও, আর মমতা বলছে আহারে
মমতাময়ী, সেটা একটু হাত বুলিয়ে, একটু মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে করে, কিন্তু আসলে জবাই হচ্ছে। এই শিক্ষা যাতে জবাই না হয় তার জন্য যেমন ছাত্ররা, যেমন শিক্ষক, তেমনি সাধারণ মানুষ, আমাদের সবাইকে মিলে সরকারি পৃষ্ঠপোষকতা শিক্ষাকে বাঁচাতে হবে। শুধু শিক্ষা, এই যে নেক নজর যদি পড়েছে, তো ট্রাম বন্ধ করে দিয়ে ট্রাম ডিপো বেছে দিতে হবে। কেন্দ্রীয় সরকার রেল লাইন বেছে দিচ্ছে, রেল স্টেশন বেছে দিচ্ছে, বিমানবন্দর বেছে দিয়েছে, ইন্ডিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া বেছে দিয়েছে, পোস্ট অফিস, ব্যাংক বেছে দেবে। এই বেচারাম শুধু আপনার এখানে নেই, কি বলে সিঙ্গুরে, গোটা রাজ্যে বেচারাম হয়েছে। কিন্তু কিছু বলা যাবে না, বাচ্চা হাসছে, বলে দেখো মোহাম্মদ সেলিম রামকে অপমান করেছে। কারণ যদি বেচার সঙ্গে যদি রাম যুক্ত হয়ে যায়, তাহলে রাজনীতির সঙ্গে কেন ধর্মযুক্ত হয় বুঝতে পারছেন? তাহলে এখন যখন বেকার ছেলে মেয়ে কাজ পাচ্ছে না, ধর্ণা দিচ্ছে, পার্লামেন্টে বিধানসভায় আলোচনা হচ্ছে না, তখন কি করলো? আমি সমর্থন করছি না। আর শুনলেন সুজনের কাছে কদিন আগে দেখেছেন পার্লামেন্টে গিয়ে ওই ধোঁয়া ছড়িয়েছে, তারপরে এত সব বীর পুঙ্গব আরো বলবে আরো বেশি পাহারা দিতে হবে। ভাবুন আপনি, যে দিন 20 বছর আগে পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল, টেররিস্ট অ্যাটাক, সেই দিনে সকালে শোক পালন করা হচ্ছে। আমি নিজে সংসদে দীর্ঘদিন ছিলাম, স্পেশাল নোটিশ দেওয়া হয় ওই সব দিনগুলোতে আরও বেশি করে নজরদারি তীব্র করা হয়, কারণ রিপিট হতে পারে। সেই দিনই পার্লামেন্টে বিজেপির অনুমতি নিয়ে, এমপির কাছ থেকে পাস নিয়ে তারা ঢুকলো। কোনো মিডিয়া কোনো প্রশ্ন করবে না। যেমন গত বছর লোকসভা নির্বাচনে ওই পুলওয়ামাতে RDX নিয়ে ঢুকেছিল, কেউ কোনো প্রশ্ন করবে না। ওরা বলে জাতীয় সুরক্ষার বিষয়, সবচেয়ে বেশি বলে ইন্টারনাল সিকিউরিটি ব্যাপার, অথচ কোনো সুরক্ষা নেই। কি করে থাকবে? নতুন পার্লামেন্ট বাড়ি হয়েছে, 20,000 কোটি টাকা খরচ হয়েছে, প্রতিদিন প্রধানমন্ত্রী নজরদারি করেছেন, এইসব আপনারা শুনেছেন। সেখানে ওপরে যে আমাদের জাতীয় মুদ্রা আছে, মুদ্রা মানে টাকা নয়, ওই যে সিংহ, জাতীয় প্রতীক, সেইটা গর্জনরত হবে না শান্ত হবে, সেই নিয়ে বিতর্ক হয়েছে। বলে অনেক শান্ত হয়ে গেছে সিংহ, এবার সিংহকে একটু গর্জনরত করতে হবে। উদ্বোধনের নামে সাধু বাবা সেজে প্রধানমন্ত্রী ধর্ম মন্ত্র উচ্চারণ করে সেঙ্গেল নিয়ে নাচানাচি হয়েছে, সবাই লিখেছে, সব অনেক কিছু চর্চা হয়েছে। কিন্তু পার্লামেন্টে বেকারি নিয়ে চর্চা হয়নি, বাজেট নিয়ে চর্চা হয়নি, অর্থনীতি নিয়ে চর্চা হয়নি, শিক্ষা নিয়ে চর্চা হয়নি, মানুষের জীবন জীবিকা নিয়ে চর্চা হয়নি। কৃষক আত্মহত্যা করছে, সে নিয়ে আলোচনা নেই। কৃষক ফসল পাচ্ছে না, সেই নিয়ে আলোচনা নেই। ফসলের দাম পাচ্ছে না, সারের দাম বাড়ছে, বীজের দাম বাড়ছে, ফসল নষ্ট হচ্ছে, ক্ষতিপূরণ হচ্ছে না, কাজ পাচ্ছে না, কলকারখানা হচ্ছে না, সেই সব নিয়ে কোনো বিতর্ক নেই। এই জন্যই তোরা বলেছিল যে পার্লামেন্টের মধ্যে, বিধানসভার মধ্যে যাতে কোনো বামপন্থী না থাকে, যাতে দাঁড়িয়ে মুনাফা নিয়ে আলোচনা হবে, কিন্তু যাদেরকে লুট করে মুনাফা হচ্ছে তাদের কণ্ঠস্বর যাতে না থাকে। এবার কি হয়? কেন হলো এটা? যদি মিছিল করে বলে না অনুমতি নেই, ধর্ণা দেবে অনুমতি নেই। আজকে যখন ইনসাফ যাত্রা নদিয়া জেলায় পুলিশ গিয়ে বাধা দিচ্ছে বিরোধীতে, আপনাদের এখান দিয়ে গেছে, এতদিনে সরকারের টনক নড়েছে, এতদিন মিডিয়া বয়কট করছিল, কারোর কোনো হুঁশ ছিল না, কারোর কোনো ব্যাপার না, মানুষ জানছে না, ওরা হাঁটছে, ছাত্র যুবরা হাঁটছে। এখন একটু যখন গোটা রাজ্য জুড়ে একটা আওয়াজ উঠেছে, হাজারো মানুষ যুক্ত হচ্ছেন, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, কর্মচারী, এখন পুলিশ বাধা দিতে নেমেছে। কিন্তু এক্ষুনি আমি এখানে যখন বসেছিলাম, খবর নিচ্ছিলাম, ওই বাধা অতিক্রম করে ওই ধ্রুবজ্যোতি, কলতান, মীনাক্ষীর নেতৃত্বে ইনসাফ যাত্রা পুলিশের বাধা পায়ে মারিয়ে দিয়ে এগিয়ে চলেছে। ঢুকতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না, অ্যাডমিট কার্ড পাবে না। যারা SFI করেছিল কলেজে, ল্যাবরেটরিতে, তাকে গবেষণা করতে দেওয়া হয়নি, পরীক্ষায় বসতে দেওয়া হয়নি, অ্যাডমিট কার্ড ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। কি উদ্দেশ্য ছিল? 1 দশক ধরে যদি SFI কে কলেজ ক্যাম্পাসে ঢুকতে না দেওয়া হয়,
তাহলে এক দশক পরে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ইনকলাব জিন্দাবাদ কি জানবে না, প্রতিবাদ করতে শিখবে না, মিছিল করতে জানবে না। তাহলে রাজা রানী লুট করবেন, দিল্লিতে মোদির লুট, রাজ্যে দিদির লুট চলবে, কিন্তু কেউ চোর ধরো জেল ভরো বলবে না। তখন মুকুল রায়ের পথ ধরে সবাই বলবে ভেগে পড়ো, লেগে পড়ো। কিন্তু ওরা ভুল করেছিল। এত মিথ্যা মামলা, এত অন্যায়, এত অত্যাচার, এত জেল, এত শহীদের রক্ত, কিন্তু এসএফআই কে মুছে দেওয়া যায়নি, বামপন্থী আন্দোলনকে মুছে দেওয়া যায়নি। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নতুন উদ্যোগে, নতুন উদ্যমে রাস্তায় নেমেছে। তুই যেখানে বামপন্থী নেই, তাহলে সেখানে তো অরাজকতা হবেই, অ্যানার্কিজম তো হবেই। এই জন্যই পার্লামেন্টে গিয়েছে। এখন সেই সব বিরোধী দলগুলো, সরকার, মিডিয়া এখন বেকারি নিয়ে কথা বলছে। তাহলে আমরা বলছিলাম জীবন জীবিকার কথা বলো, বলে না গীতা পাঠের কথা বলো, চণ্ডী পাঠের কথা বলো, রাম রহিমের কথা বলো, হিন্দু মুসলমানের কথা বলো, মন্দির মসজিদের কথা বলো। আরে তার জন্য পার্লামেন্ট দরকার হয় না, তার জন্য রাজনীতি দরকার হয় না। সে তো রাজনৈতিক দল তৈরি হওয়ার আগেও এই ধর্ম ছিল, ধর্ম আছে, ধর্ম থাকবে। আপনাদের এই জেলায় রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন ধর্মচর্চা করতে হয়েছে, কোন রাজনীতির আশ্রয় নিতে হয়েছে? তিনি বলেছেন সাদাসিধে মতে যত মত তত পথ। এটাই তো গণতন্ত্র। আমরা স্বাধীনতা আন্দোলনে বলেছি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। কিন্তু যখন গণতন্ত্রের কণ্ঠ রোধ করা হয়, যখন বহু সংখ্যক বাচ্চারা দেয়, যখন বহুত্ববাদকে নষ্ট করা হয়, যখন বলা হয় তোমার পোশাক, তোমার খাদ্য, তোমার ভাষা, তোমার আচার আচরণ, রীতি নীতি, তোমার উপাসনা পদ্ধতি, তোমার উপাস্য দেবতা সব এক হতে হবে, এক দেশ, এক জাতি, এক ধর্ম, এক আইন, এক রাষ্ট্র, এক দল, এক নেতা, এইভাবে স্বৈরতন্ত্র, এইভাবে ফ্যাসিবাদ জমা নেয়। বামপন্থী মানে হচ্ছে খাদ্যের অধিকার চাই, আর দক্ষিণপন্থী মানে হচ্ছে খাদ্য নিয়ে কে ছোট মাংস খায়, কে বড় মাংস খায়, কে মাংস খায় না আর কে মাংস খায়, এই নিয়ে ঝগড়া করে। বামপন্থা মানে হচ্ছে যার জামা কাপড় নেই এই শীতের মধ্যে, তার কেন জামা কাপড় হবে না। আর দক্ষিণপন্থা মানে হচ্ছে কে চুড়িদার পরে, কে সালোয়ার পরে, কে লুঙ্গি পরে, কে ধুতি পরে, কে পাজামা পরে, কে হাফ প্যান্ট পরে, কে ফুট প্যান্ট পরে, এই নিয়ে ঝগড়া লাগিয়ে দেয়। এখানেই তো তফাৎ। এই জন্য সব ছেলেরা একরা হয়েছিল, বলেছিল লাল হাটাও দেশ বাঁচাও। বামপন্থা যদি চলে যায় তাহলে দক্ষিণপন্থা লুটে রাজত্ব হবে। শুধু ব্যাংক, পোস্ট অফিস নয়, শুধু স্কুল কলেজ নয়, তাহলে আমাদের নদী, ঝর্ণা, জঙ্গল, জমি সব লুট হচ্ছে। ওই যে মুক্তা কাশা বলছিল যে মমতা ব্যানার্জি গেলেন পোশাক আশাক করে, বলে চা পাতা তুলতে গেছেন। আরে পাগল, উনি কি ছোটখাটো কাজ করেন যে চা পাতা তুলতে যাবেন? দুটো পাতা একটা কুড়ি খুঁজতে যাবেন? প্রথমত এই ডিসেম্বর মাসে কেউ চা পাতা তোলে না, তাহলে কেন তুলতে গেলেন? আরে মমতা ব্যানার্জির দর্শন হচ্ছে মারিত গন্ডার, লুটিত ভান্ডার। ওই পার্থ চ্যাটার্জির টাকার পাহাড় দেখেছিলেন? এই যে কি নাম, বালু, তার জ্যোতিপ্রিয় না, জ্যোতিপ্রিয় তো ভালো না। হ্যাঁ, যাক গে। আচ্ছা, আগে বাংলা বিখ্যাত ছিল বালু চোরি শাড়ি বলে, এখন বালু চুরি করে বলে। বলতে গেছে না? আগে সারদা বললে বলতো মা সারদা, সত্যি ভক্তি হতো। সারদা বললে বলে সারদা কেলেঙ্কারি, হয়নি? এর অসংখ্য উদাহরণ দিতে পারি। দেখ, আমি যেটা বলছিলাম, তুমি চা পাতা তুলতে যাননি। এই হচ্ছে মমতা ব্যানার্জি। 30 বছর ধরে তার রাজনীতি যদি লক্ষ্য করেন, আসলে তিনি চা বাগান তুলতে গিয়েছিলেন, কিন্তু কাগজে খবর হওয়ার জন্য চা তুলতে গিয়েছিলেন। চা বাগানের জমি সিন্ডিকেট রাজের হাতে চলে যাচ্ছে, চা বাগান তুলে দেবেন, বস্তি তুলে দেবেন। কালকে দেখেছেন মহারাষ্ট্রের ধারাবিতে সরকার পাল্টালো কেন? বিজেপির নেতৃত্বে। কেন শিবসেনা ভাগ হলো? কেন এনসিপি ভাগ হলো? এশিয়ার সবচেয়ে বড় বস্তি হচ্ছে ধারাবি। স্লাম রিলোকেশনের নামে
চেষ্টা করা হয়েছে অনেক আগে, লড়েছে বস্তিবাসীরা, পরে বলল স্লাম ডেভেলপমেন্ট। আর এখন আদানি পাবে না হীরানন্দানি পাবে? হীরানন্দানি হচ্ছে সবচেয়ে বড় প্রমোটার। এখানে কাগজ মহুয়া মৈত্র বলছে, আসলে লড়াইটা মহারাষ্ট্রের ধারাবিতে কয়েকশো একরের জমি, মুম্বাইয়ের মতো জায়গায়, সেই জমি থেকে বস্তিবাসীদের উচ্ছেদ করে এয়ারপোর্টের পাশে সবচেয়ে দামি জমি, সেইটা কে পাবে? তার জন্য এমএলএ কেনাবেচা হয়ে গেল, দল ভেঙে গেল, দল তৈরি হয়ে গেল, নতুন সরকার তৈরি হয়ে গেল। মমতা ব্যানার্জি সেই পথেই হাঁটছেন। আদানির একটা হাত যদি মোদি ধরে থাকেন, আর একটা হাত মমতা ধরে আছেন। ইলেকট্রাল বন্ডের নামে যে টাকা জমা হয়, তাতেই বোঝা যায় সবচেয়ে বেশি টাকা পেয়েছে বিজেপি, আর তারপরে দ্বিতীয় বেশি টাকা পেয়েছে তৃণমূল কংগ্রেস। আমি বেআইনি টাকার কথা বলছি না, খাটের তলার টাকা বলছি না, যেগুলো বিজেপি সরকার আইন করে রাজনীতি ঘুষের টাকা ব্যবস্থা করেছে, কর্পোরেট ফান্ডিং ইলেকট্রাল বন্ডের নামে, যেখানে কেউ জানবে না কার টাকা কে দিল, কত পেল, কোনো ট্রান্সপারেন্সি থাকবে না, স্বচ্ছতা থাকবে না। সেইখানে দাঁড়িয়ে আমরা দেখলাম দেউচাপাচামির খনির জমি, কয়লা খনির নাম করে আদানিকে দেওয়া হবে, তার জন্য 1000 কোটি টাকা ইলেকট্রাল বন্ডের নামে তৃণমূলের হাতে চলে এলো। ওইভাবে বস্তির টাকা বিজেপি পেল, এবং তারপরে হীরানন্দানিকে না দিয়ে ওটা আদানিকে দেওয়া হলো। এরা সর্বগ্রাসী। তৃণমূল নদীর বালি তুলছে, এই নিয়ে আমরা লড়াই করছি, অবৈধ। আর বিজেপি গোটা নদীতে বেচে দিচ্ছে। তৃণমূল গাছ কেটে বিক্রি করে দিচ্ছে, বিজেপি আইন নিয়ে এসে গোটা জঙ্গলটাকেই বেচে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তাহলে কেউ কেউ বলছে না, বিজেপিটাকে আটকাতে হলে একটু তৃণমূল লাগবে। এখানেও চেষ্টা হয়েছে, তৃণমূলকে আটকানোর জন্য একটু বিজেপি লাগবে। কে কাকে আটকাবে? বাবুল সুপ্রিয় কে ছিল? আসানসোলে যখন ইমামের ছেলেটাকে মেরেছে, তখন তৃণমূল বলেছে ওটা দাঙ্গাবাজ। আর তারপরে দেখা গেল সে তৃণমূল বিজেপির এমপি থেকে তৃণমূলের মন্ত্রী হয়ে গেল বালিগঞ্জে। ওই যেমন শাটল অটো চলে না আমাদের কলকাতায়, এরকম বালিগঞ্জ টু টালিগঞ্জ শাটল অটো, তো এরকম বিজেপি টু তৃণমূল শাটল অটো চলছে। একদিক থেকে একদিকে শত্রুঘ্ন সিনহা বিজেপির এমপি ছিল, ওখানে চলে গেল। আর আপনার গঙ্গার ওপারে তো যে আছে অর্জুন সিং, কাকিনাড়ায় দাঁড়িয়ে ব্যারাকপুর বেল্টে গত লোকসভা নির্বাচনের আগে পরে প্রতিদিন দাঙ্গা হয়েছে। ওখানে 4বার 5বার আমাদের গিয়ে শান্তি মিছিল করতে হয়েছে সবাইকে নিয়ে। কাকিনাড়ায় স্টেশনে মানুষ খুন হয়েছেন, ট্রেন যাত্রী, কোনো পুলিশ কোনো হদিশ করতে পারেনি, কোনো কেস মামলা হয়নি। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আমলে 13 বছর যতগুলো দাঙ্গা হয়েছে, একটাও কমিশন হয়নি। ধুলাগড় হোক, বসিরহাট হোক, কালিয়াচক হোক, রানীগঞ্জ হোক, আপনাদের এখানে তেলেঙ্গানা হোক, বালাগড় হোক, হাজিনগর হোক, কেন শাস্তি দেবে? আরএসএস বিজেপি দাঙ্গা করবে, তৃণমূলের কাছে সব মাফ। আর তৃণমূল যত চুরি করবে, বিজেপি বলবে সব মাফ। মাঝখানে ব্যাঘাত সিপিএম, লাল ঝান্ডা। আমরা বলছি চোর ধরো, জেল ভরো। সিজিও কমপ্লেক্সে যাচ্ছি, ইডিসিবি এর কাছে দিচ্ছি, ওখানে ধর্ণা হচ্ছে। এখানে বিকাশবাবুরা গিয়ে উকিল হয়ে রোজ জজের কাছে গিয়ে দরবার করছেন। তখন একটা অনুব্রত, আপনাদের কি একটা ছিল না, কুন্তল না কি নাম, হ্যাঁ হ্যাঁ, গর্বের কথা তো আপনাদেরও, বাদ যায়নি কোনো জেলা, সব জায়গা থেকে কিছু কিছু আছে। পাশে বালাঘাট থেকে বললো জমির সব কাগজপত্র নাকি নদীতে ভাসছিল, বলছিল না? লজ্জা কিসে? যারা চুরি করলো তাদের লজ্জা নেই, আর যাদের চুরি গেল তাদের লজ্জা হবে। এটা হয়, এরকমই হয়। একটা এরকম সামাজিক পরিকাঠামো গড়ে তোলা হয়, মানসিকতা তৈরি করে দেওয়া হয়। আমাদের দেশে ধর্ষণ, যে ধর্ষিতা হলো, তার অপবাদ হবে, তার নাম বদনাম হবে, তার লজ্জা হবে। আর যে ধর্ষণ করলো তার জন্য যদি তাকে মালা ফুল সাজিয়ে দিয়ে তাকে নিয়ে মিছিল করছে। আসিফা কাণ্ডে দেখেছি জম্মুতে, হাতরাসে দেখেছি, হাঁসখালিতে দেখেছি। সে বিজেপির জমানায় হোক, যোগীর জমানায় হোক, আর মোদির জমানায় হোক,
আর এই তৃণমূলের জমানায় হোক, মমতার জমানায় হোক, অপরাধীদের বুকের পাটা বেড়েছে। এটাই বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন 2011-তে যখন পরিবর্তনের জমানায় মমতা সরকার এলো। বুদ্ধদা বলেছিলেন অপরাধীদের বুকের পাটা বেড়ে গিয়েছে, তারা মনে করছে তাদের সরকার হয়েছে। আর এখন অভিষেক ব্যানার্জির লিপস এন্ড বাউন্সের যে করাপশনের খতিয়ান বেরিয়েছে, এখন ইডি সিবিআই গুতোচ্ছি আমরা। আর মমতা ব্যানার্জি মোহন ভাগবতকে ধরছে, জামাই ষষ্ঠীর মিষ্টি বাড়াচ্ছে, মোদিকে ধুতি নিয়ে যাচ্ছে দিতে, কুর্তা নিয়ে যাচ্ছে দিতে। আর মোদি আগে থেকে শাড়ি কিনে রেখেছে, বড়দিনের গিফট দেবে, সান্তা ক্লজ হবে। আর এখানে কাগজগুলো লিখবে রাজ্যের পাওনাগণ্ডা বুঝতে গিয়েছেন, কতবার গিয়েছেন আর কত পাওনাগণ্ডা বুঝিয়েছেন। সিএনআরসির সময় যখন আমরা বলেছিলাম গো ব্যাক মোদি, গোটা বাংলা কলকাতা রাস্তায় নেমে এসেছিল। মমতা ব্যানার্জি চুপি সারে গিয়ে দেখা করতে গিয়েছিলেন, তখনও বলেছিলেন বেরিয়েছে এত হাজার হাজার কোটি টাকার কথা হয়েছে, পাওনাগণ্ডা হয়েছে। আর যদি পাওনাগণ্ডা হিসেব নিতে যান, তাহলে যে দপ্তরের সেই দপ্তরের সেক্রেটারি যাবে, হিসেব যাবে, খাতা যাবে, বই যাবে। আমরা বারবার বলছি বলো 100 দিনের কাজের টাকা, ভাড়ের টাকা, বাড়ির টাকা, রাস্তার টাকা, কত টাকা পেলে, কত টাকা খেলে, আর কত টাকা পাওনা আছে তার হিসেব দেওয়াটা শ্বেতপত্র প্রকাশ করো। বিজেপিকে বলছি তোমরা বলো বাজেট কত টাকা ধরেছিলে, কত টাকা দিলে, কত টাকা হিসেব নেই। আইনে লেখা আছে বাজেটের টাকা যদি কেউ 9-6 করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অথচ বিচারপতি অমৃতা সিনহা বললেন, নিজের অজান্তেই একটা কথা বলে দিয়েছেন বা জেনে বলেছেন, ওই অভিষেক ব্যানার্জির 5,000 টাকার সম্পত্তির ডকুমেন্টস দেখে বললেন যে বেশিরভাগ সম্পত্তি তো 2014-র পর থেকে। তাহলে যারা মনে করেছিল 56 ইঞ্চি ছাতি আসলে তৃণমূলকে রুখবে, তাহলে 11 থেকে 14 পর্যন্ত যা লুটপাট হয়েছে, 14-র পর থেকে তৃণমূলের অপরাধ আরও বেশি বেড়েছে, লুটপাট আরও বেড়েছে। এটাকে বলে সাইয়া ভাই কোতোয়াল ডর কাহে কা। যখন অনেক সময় হয় না, লোকাল এমএলএ যদি পরিচিত পুলিশের থানেদার হয় তাহলে তার আরও দাপট বেড়ে যায়। ওই রকম দেশের চৌকিদার যখন এখানকার চোরের বন্ধু হয়ে গেল, তখন আরও বেশি লুটপাট বেড়ে গেল। আর এই জন্য যখন চাপ বাড়ছে, কেউ বাঁচাতে পারবে না ভাইপোকে। কোন ব্যাংকে কত টাকা জমা, দুবাইতে কত, লন্ডনে কত, সিঙ্গাপুরে কত, এই সব ডকুমেন্টস আছে। কোন অ্যাকাউন্ট, কার খাতা, কোনটা বউয়ের নামে, কোনটা শালীর নামে, কোনটা শ্বশুরের নামে, কোনটা বাবার নামে, কোনটা মায়ের নামে। আর এখানে বোঝানো হচ্ছে 100 দিনের কাজের টাকার জন্য যাচ্ছি। বিদেশে গিয়ে বিদেশি সব বান্ধবীদের, আবার বান্ধবী বলতে হবে, অন্য কিছু বললে কিছু দালাল মিডিয়া আছে তাদের দোষা হয়ে যায়। বান্ধবীও বলবো না, বিদেশিনীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে, যেমন দেহ উপজীবনীদের দেহ ভাড়া নেওয়া হয়, আজকের দিনে সেরকম অ্যাকাউন্ট ভাড়া নেওয়া হয়। তাহলে বিদেশি অ্যাকাউন্ট ভাড়া নিয়ে আমাদের বাংলার মানুষের লুটের টাকা সেখানে পাচার করেছে পিসি ভাইপো, আর সেটার হদিশ পেয়েছে। কিন্তু বিজেপি টাকার হদিশ পেলে কি হয়, মাঝে মাঝে কাগজ দেখায় না, এর কাছ থেকে এত টাকা পেলো, ওর কাছ থেকে এত টাকা পেলো, তারপর গেল কোথায়? টাকাই বা গেল কোথায়, কেসটাই বা গেল কোথায়? তখন মোটা ভাই ডেকে বলে দেখো ফাইল মেরিয়ে হ্যাঁ, তারপরে ঠিক হয় এই দল থেকে ওই দলে যাবে না, এই দল থেকে ওই দলে যাবে, ঝান্ডা পাল্টাবে কিনা। পরিষ্কার কথা, আজকে দাঁড়িয়ে যেরকম মহাভারতে যুধিষ্ঠির পাশা খেলেছিলেন এবং তারপরে বাজি খেলেছিলেন, হস্তিনাপুর এমনকি দ্রৌপদী সব বাজি ধরেছিলেন। আজকে মমতা ব্যানার্জি নিজের ভাইপোকে বাঁচানোর জন্য আমাদের রাজ্যের মানুষের স্বার্থ, রাজ্যের শিল্প, সংস্কৃতি, ভাষা, সম্প্রীতি, ঐক্য সবটাকেই বাজি ধরেছেন। বাংলার মানুষকে ঠিক করতে হবে। আমরা কি সেই বাজি বিজেপিকে জিততে দেব আর মমতা ব্যানার্জিকে সেই বাজি খেলতে দেব নিজের পরিবারের স্বার্থে?
বাংলার স্বার্থে, বাংলা মানুষের স্বার্থে এক কাট্টা হয়ে লড়াই করতে হবে। আর মানুষ যাতে এক কাট্টা হয়ে লড়াই না করে, এই জন্য ধর্মের নামে, ভাষার নামে, মন্দিরের নামে, মসজিদের নামে, গীতার নামে, চণ্ডীর নামে আসলে যা করছে সেটা হচ্ছে মানুষকে ভাগ করো। কখনো উত্তরবঙ্গের নামে, দক্ষিণবঙ্গের নামে, কখনো রাজবংশীর নামে, কখনো কুর্মীর নামে, কখনো আদিবাসীর নামে, কখনো মাহাতোর নামে আলাদা আলাদা দোকান খুলে মানুষকে ভাগ করতে চাইছে। কারণ তারা জানে ইংরেজের শাসনের সময় থেকে শিক্ষা নিয়েছে, বাংলার মানুষ যদি আসমুদ্র হিমাচল এক কাট্টা হয়ে দাঁড়ায় সে তখন সাম্রাজ্যবাদী শক্তিকেও তাড়াতে পারে। আর এই জন্য সেই মানুষকে ভাগ করছে। আমাদের এই ঐক্যে ফাটল ধরেছে বলেই আজকে দাঁড়িয়ে এই লুটেরাদের রাজত্ব বেড়েছে। এজন্য আমাদের শপথ নিতে হবে, একসঙ্গে হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাকে উঠে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। বাংলাকে যদি আজকে এগোতে হয়, আজকে যদি পশ্চিমবঙ্গের পুনর্জাগরণ দরকার হয়, যাই দেশকে বাঁচানোর জন্য দরকার, তার রাজনীতি, তার সংস্কৃতি, তার শিক্ষা, তার সম্প্রীতি, তাকে জাগরিত করতে হবে। আর তা করা সম্ভব না যদি বামপন্থার পুনরুত্থান না হয়। আর বামপন্থার পুনরুত্থান সম্ভব নয় যদি আজকে বাংলার যৌবন যদি রাস্তায় না নামে, জাত পাত ধর্ম বর্ণের বিবেককে ভুলে। আর এই জন্য ছাত্র যুব সংগঠন, এজন্য যারা ছাত্র যুব সংগঠন করেন না, অন্যান্য যত নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আছে, একটা প্রজন্মকে নষ্ট করেছে, তাদের জীবন জীবিকাকে নষ্ট করেছে, তাদের ঐক্যকে নষ্ট করেছে, বাংলার মানুষের স্বপ্নকে নষ্ট করেছে। যখন সিপিআইএম দল থেকে আমাকে যখন সেক্রেটারি করা হয়, মিডিয়া আমাকে জিজ্ঞেস করেছিল গত বছর মার্চ মাসে যে আপনি কি করবেন। আমরা বলেছিলাম যারা আমাদের রাজ্যের মানুষের ঘুম কেড়ে নিয়েছে তাদেরকে শান্তিতে ঘুমোতে দেব না। তাদের ভাষায় বলেছিলাম। সিপিএম এর কয়েকজন রাজ্য কমিটির সদস্য, বামফ্রন্টের কয়েকটি দল, না, বাংলার মানুষের উপরে ভরসা আছে, এই আস্থা আছে। হিন্দু মুসলমান নির্বিশেষে, বাঙালি অবাঙালি নির্বিশেষে, গ্রাম শহর নির্বিশেষে, পাহাড় সমতল নির্বিশেষে, উত্তর দক্ষিণ নির্বিশেষে, জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে বাংলার মানুষ যদি এক কাট্টা হয়ে দাঁড়ায়, তারা আমরা দুই লুটেরাকে হারাতে পারি, তাদেরকে তাড়াতে পারি। আর সেই শপথ নিতে হবে। ছাত্র ফেডারেশনের কর্মীদেরও বলবো, শিক্ষাকে বাঁচাতে হলে মানুষকে বাঁচাতে হবে, রাজ্যকে বাঁচাতে হবে। রাজ্য বাঁচবে, মানুষ বাঁচবে, দেশ বাঁচবে, তাহলে শিক্ষাও বাঁচবে। কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। অনেক ধন্যবাদ কমরেড সেলিম দাকে।